বড় স্যার খুঁজলে তিনি ফোন দেবেন না। রহস্যময় স্যার বুঝে যাবেন তাকে কখন খোঁজা হচ্ছে। আর সেটা আলফা স্যারই খুঁজতো, তোমাকে বলতো না। সত্যিই দরকার থাকে? সময় মতো পেয়ে যাবে। অর্ক ফোন কেটে দেয়। ইস্তাক বিরক্ত হয়ে ফোনটা টেবিলের উপর ছুঁড়ে দেয়। আলফা সাহেব হাসতে থাকে। তিনি চা শেষ করে ইস্তাকের দিকে তাকায়। ইস্তাক বলে, রহস্যময় কে, কেন কিছু বলেন না আপনি? ওর মতো চললে পার্টিতে কোনো তাকে রাখছেন। সবার বেলাতে আপনি কড়া আইন করলেও রহস্যময়ের ব্যাপারে সবসময় এমন কেন করেন? কি করেছে? না তার নাম আমরা জানি, আর না তেমন বড় কিছু করে। আমার পেছনেও কতগুলো লোক এনে দেন। আমি নিজেও আপনার জন্য এমন পদ এনে দিতে পারবো। তুমি না বললে লোক এনে দিতে তোমার পেছনে? আর ওর লোক লাগে না, সে একাই করে দেয়, বুঝলে? তাকে বিরক্ত করো না। কেন তাকে প্রয়োজন সেটা বলো। পুলিশ অফিসার সাদমান তাকে খুঁজছে। আমাদের ওপর সন্দেহ করলেও সাহসের অভাবে কিছু করতে পারছে না। রহস্যময়কে খুঁজছে ও অনেক আগে থেকে। সে না আসলে বোঝাতে পারবো না। আলিফও সমস্যা করছে। অর্ককে জানিয়ে দাও, বাকিটাও করে নেবে। আপাতত তাকে বিরক্ত না করেই ভালো। আলফা সাহেব কথাটা বলে পার্টি অফিস থেকে বের হলেন। মিস্টার রহস্যময় ছেলেটার নাম এই অবধি কেউ জানে না। আলফা সাহেব ছাড়া তাকে কেউ দেখেও নি। সেদিন বর্ষাদের ফাংশনে সেই নেচেছিল। জিসানকে সেদিন হাসিবের থেকে বাঁচিয়েছিল, আবার বর্ষাকেও সেভ করেছে। রহস্যময় ব্যক্তিটা আসলে কে? কেন তার অস্তিত্বই খোঁজ পাওয়া যায় না? ইস্তাক রুম থেকে বের হলো। পকেট থেকে ফোন বের করে। আলিফের নাম্বার বের করে কল দেয়। আলিফ রিসিভ করে। বলো, তোমার সেই রহস্যময় মানুষের কোনো খবর পেলে? না, সে খুব বুদ্ধিমান, তবে তাকে ট্রাফে ফেলে ঠিকই আনবো সামনে। অন্যদিকে জিসান বসে আছে ব্যালকনিতে। বর্ষা এসে পাশে দাঁড়ায়। জিসান ফোন চাপছে। বর্ষা ড্রেস চেঞ্জ করে এসেছে। জিসানের ফোনের দিকে তাকালো, দেখে সেই রহস্যময় ছেলেটার ছবি সেখানে। বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে। চমকেও যায়। বর্ষা তাড়াতাড়ি জিসানের হাত থেকে ফোন নিয়ে বলে, এটা কে? এই ছবি আপনার কাছে কেন? এটা তো আমি পেয়ে। মানে এটা আপনি? আমাকে বিপদের থেকে বাঁচিয়েছেন আপনি? জিসান বর্ষার দিকে তাকায়। রাতুলের থেকে ছবিটা নিয়েও দেখছিল। বর্ষা কখন আসবে সে জানতো না, কিন্তু বর্ষার চোখে মুখে এই রহস্যময় ছেলেটাকে নিয়ে এত কৌতূহল দেখে জিসান অবাক হয়। সে বর্ষাকে বলে, আমি আসলে বুঝেছি, আপনি রহস্যময় হয়ে মানুষের উপকার করে বেড়ান। জিশান, আমি জানতাম না আমার কল্পনায় থাকা রাজকুমারটা ঠিক এমন হবে। আমি ভেবেছিলাম সে খুব সাধারণ কেউ হবে, তবে না, সে আমার জন্য অনেক স্পেশাল। জিশান, আমি ঠিক তোমার মতো কাউকে খুঁজেছি। আর যদি তুমি না থাকতে, তাহলে হয়তো আমি এভাবে বাসায় আসতে পারতাম না। তোমাকে ভালোবাসি খুব। কথাগুলো বলে বর্ষা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে। জিসানের এমন আকস্মিক ঘটনায় অবাক হয়। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না। তবে বর্ষাকে সে আগে থেকে পছন্দ করত। এভাবে সহজে পেয়ে যাবে কখনো কল্পনা করেনি। জিসান আপাতত নিজেকে লুকায় সত্য থেকে। বর্ষাকে জড়িয়ে ধরে সে, শক্ত করে জড়িয়ে ধরে। বর্ষা বলতে থাকে, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসা কখনো তৈরি হয়নি। ভালোবাসা আমার কাছে যেন মনে হতো প্রকৃতি বদলানোর মতো। প্রকৃতি যেমন কারণে বদলে যেত, তেমনি মানুষের মধ্যে ভালোবাসাটাও বদলে যেতে থাকে। সবাই কখনো সারা জীবন ভালোবাসতে পারে না, কিন্তু আমি অনেকটাই ভুল ছিলাম। ভালোবাসা কখনো প্ল্যান করে তৈরি করে যায় না। ভালোবাসা কখনো প্ল্যান করে তৈরি করা যায় না, হঠাৎ করে তৈরি হয়। তুমি রহস্যময় হয়ে আমার পাশে ছিলে, আমি জানতামই না ভালোবাসা এখন সরল সোজা সবটা আমার কাছে বিকেলের মতো নরম অনুভূতি। আমিও তোমাকে ভালোবাসি বর্ষা। তোমার ব্যাপারে জেনেছিলাম একটু আধটু, খোঁজ নিয়েছিলাম। তোমাকে সব ছেলেই প্রপোজ করে গর্জিয়াস ভাবে। যা পেতে পেতে সব ছেলের প্রতি তোমার বোরিংনেস চলে এসেছে। তাই এভাবে রহস্যময় হয়ে তোমাকে ভালোবেসেছি। জানতাম তুমি একদিন সব বুঝবে। দেখো, আজ বুঝে গেলে। আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। বর্ষা আরো শক্ত করে জড়িয়ে ধরে জিসানকে। বর্ষার মানে জিসানের পরে সত্যিকারের ভালোবাসা জন্ম হয়েছে।
কিন্তু জিসান যে একজন মিথ্যুক তা বর্ষা জানে না। রহস্যময়টাকে সে পৃথিবীর কেউ জানে না, অথচ বর্ষা এখন জানে জিসান হলো সেই রহস্যময়। জিসান রহস্যময়ের ছবি নিয়ে দেখছিল, কিন্তু বর্ষা এমনটা বুঝবে জিসান একদমই কল্পনাতে নেয়নি। তবে বর্ষাকে পেয়ে এখন অনেক হ্যাপি। সে সত্যটা লুকিয়ে রাখবে, বর্ষাকে কোনোভাবেই জানতে দেবে না। বর্ষা আরও কিছু সময় সেখান থেকে চলে যায়। জিসান হাসতে থাকে। জিসান একটি সিগারেট জ্বালায়। কয়েক টান দিয়ে সে ধোঁয়াগুলো একবারে গোল গোল করে ছাড়তে থাকে। বর্ষাকে বোকা বানাতে পেরে খুশি লাগছে তার। আবির এসে পাশে দাঁড়ায়, জিসানের হাত থেকে সিগারেট নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। জিসান ঘুরে তাকায়, দেখে আবির এসে দাঁড়িয়ে চোর পাশে। জিসান মুচকি হাসে। আবির বলে, আমার সিগারেটের গন্ধ পছন্দ না? আমাকেও তো তোর পছন্দ না। এখন মোটেও সহ্য হয় না তোকে। কেন? বর্ষার জন্য? হুম। ইস, তুই একটু আগে আসলি না কেন? বর্ষা আমাকে জড়িয়ে ধরেছিল, দেখলি না কি লস করলি? দেখেছি আমি। আহা, আমার লুজার হিরো ভাই, বড় ভাইয়ের রোমান্সটাও দেখে ফেলেছে। ইস, কি লজ্জা! আমি লজ্জা পাচ্ছি। হা হা। মজা নিচ্ছিস? শোন, গোল পোস্টে গোলকিপার থাকতেই পারে, তবে কি গোল হয় না? রেফারি তো থাকতেই পারে, তবু কি ফাউল হয় না? আমি ফাউল করব, তারপর গোল দেব। বর্ষা নামের ট্রফিটা শেষমেশ আমার হবে। ইস, বাচ্চাটা কি কথা বলে! তার ভাবি হয় বুঝলি। যা ভাগ এখান থেকে। বর্ষা আমার, আর সে তোর মতো লুজারকে পাত্তা দেবে না। আগে মেয়েদের পাত্তা পাওয়াটা শেখ, তারপর মাঠে আসিস খেলতে। জিসান কথাটা বলে চলে যায় সেখান থেকে। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। বর্ষা এমন করবে আবির জানতো না। জিসানের মধ্যে কি আছে যে কিনা জিসানকে সবাই ভালোবাসে আর আবিরকে সবাই ইগনোর করে। আবির হাত মুষ্টিবদ্ধ করে ব্যালকনির গ্রিলে কিল দিতে থাকে। এদিকে বর্ষা বিছানায় এসে বসছে। সে অনেক খুশি আজ, কারণ এতদিন মনে মনে যাকে চেয়েছে তাকে সে পেয়ে গেছে। এবার ইচ্ছে মতো ফ্লার্ট করবে ছেলেদের সাথে। পার্মানেন্ট কাউকে তো পেয়েই গেছে। প্লে বয় বা প্লে গার্লরা তো একসাথে অনেকগুলো প্রেম করে থাকে, কিন্তু একজনই পার্মানেন্ট গার্লফ্রেন্ড হিসেবে রাখে। বর্ষা এমন কাউকে পেয়েছে, এবার আরও বেশি করে ফ্লার্ট করবে ছেলেদের সাথে। বর্ষা নীরাকে নিজের রুমে ডাকলো। নীরা তার আপকামিং হাজবেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত। নীরা আসতেই বর্ষা সাহেবকে কল দেয়। সাহেব সিগারেট খাচ্ছিল। বর্ষার নাম্বার থেকে কল দেখে সাহেব অবাক হয়। সে তাড়াতাড়ি রিসিভ করে। বর্ষা শুনে শুনে বলতে থাকে, নীরা, আমি অনেক বড় অপরাধী। আজকে যখন সবাই আমাকে বাজে কথা বলছিল, তখন কেবল একজনের চোখেই আমি ভালোবাসা দেখেছি। সবাই অনেক বাজে বিহেভ করেছিল আমার সাথে, কিন্তু সে মনে মনে কান্না করছিল, এটা আমি দেখেছি। আমি মানছি যে আমি খুব খারাপ, আমাকে কেউ আর বিশ্বাস করবে না, কিন্তু কি করব? আমি তো ভুল করেছি। তা সেই একজনটা কে? সাইফ, ওর চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছি। সে ভালোবাসায় ছিল অনুনয়, অনুরোধ, ভালো লাগা, কোনো ক্ষোভ ছিল না। আমি দেখেছি তার চোখে, সে যেন বলতে চাইছে, বর্ষা তুমি কেন এমন করলে? ফিরে আসো, সব ঠিক করে নেব। কতবার যে কল দিতে চেয়েছি তাকে, আমি ভয়ে পারিনি। হয়তো আমাকে অনেক কথা শোনাবে, কিন্তু ভালোবাসা তার আছেই, আমি খুব ভালো করেই জানি। তাহলে তাকে কল দে। ভালোবাসা অনুভব করছিস যখন, তখন কল দিয়ে বকা শুনবি, তবে আমার বিশ্বাস সাইফ ভাই তোকে বকবে না। আমিও জানি একমাত্র ওই ছেলেটাই তোকে ভালোবাসে। বর্ষা ফোন কেটে দেয়। নীরা বর্ষার দিকে তাকিয়ে থাকে। নীরার এগুলো পছন্দ না, তবুও বর্ষা ওর বেস্ট ফ্রেন্ড, তাই বর্ষার সঙ্গ দিতেই হচ্ছে। বর্ষাকে নীরা বলে, তুই কবে এসব বন্ধ করবি? কখনো না। শোন, ছেলেরা কেমন স্বভাবের জানিস না তুই। বিয়ে বাড়িতে গেলাম, ছেলেরা একবার দেখেই পছন্দ করে প্রপোজ করে দেয়, সরাসরি এসে বলে ভালোবাসি। ভালোবাসা কখনো সাময়িক পরিচয় হয় না, ভালোবাসা কখনো সাময়িক পরিচয় হয় না, বুঝছিস তো? আবার কোনো ছেলের প্রপোজাল না করে দিবি, সে পরে আরো কোনো আকর্ষণীয় মেয়ে দেখবে, তাকেও প্রপোজ করবে, ভালোবাসি বলবে তাকে। যে এটা কিভাবে হয়? আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে অন্যকে কেন প্রপোজ করবে? এই সব ছেলেদেরকেই আমি কষ্ট দিই। সাইফ, আকাশ, সুমন, এদের সবারই গার্লফ্রেন্ড ছিল, আমি খোঁজ নিয়েছি, আর আমাকে প্রপোজ করে তারা ওদের সাথে ব্রেকআপ করেছে। এই সব ছেলেদের কি এত সহজে ছাড়বো আমি? বোঝাবো মেয়েরা কোনো ইচ্ছের জিনিস না, চাইলে ছুঁড়ে মারতে হবে। কিন্তু ওরা তো তোকে ভালোবাসে, এটা সত্যি। কিন্তু তুই যে কষ্ট দিচ্ছিস, দেখবি একদিন ভালোবাসা পাওয়ার জন্য কাঁদবি।
পেয়ে গিয়েছি সেই ভালোবাসা। আর সে হলো তোর কাজিন জিশান। আমি জিশানকে ভালোবাসি, আর জিশানও আমাকে ভালোবাসে। জানিস ওই দিন যে ডান্স করেছিল ওটা কে? সে ছিল জিশান। রহস্যময় ব্যক্তিটা হলো সেই জিশান। কি মানে সেই দিনের ওই ছেলেটা ছিল জিসান ভাইয়া? হুম। দুজনে বসে গল্প করতে থাকে। এদিকে সাহেব বারবার ফোন দিচ্ছে বর্ষাকে। বর্ষা যেন এমনটাই চেয়েছিল, তবে কিছুদিন এসব থেকে নিজেকে বিরত রাখবে। জিসানকে সে কিছুই বলবে না, সে এমন প্লেগার। তবে জিসানকে সে অনেক ভালোবাসবে। কালকে গ্রামে যাবে ওরা সবাই। সকাল হয়েছে, বর্ষার কানে খুব জোরে মিউজিক বাজার শব্দ আসতে থাকে। সকাল হয়েছে কিছু সময় আগে। সাউন্ড বক্সে খুব জোরে গান শুনতে পায় বর্ষা। শাহরুখ খানের হামকো হামিসে গানটা রিমেক করে নতুন ভার্সনের ডিজে বানিয়ে গান করা হয়েছে। বর্ষা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। রুমের লাইট অন করতে দেখতে পেল ওর বিছানার পাশে কতগুলো টকটকে তাজা লাল গোলাপ রাখা। বর্ষা গোলাপগুলো হাতে নিল। এখন যেন সকালে পড়া শিশিরের ভেজা আর্দ্রতা প্রবাহমান। জিসানেরও মিউজিকের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে সিগারেটের প্যাকেট খুঁজতে থাকে। সকালে ঘুম ভাঙার পর খালি পেটে ছেলেদের সিগারেট খাওয়াটা অভ্যাস। জিসান কখনো নিজের রুমে বসে সিগারেট খায় না। সে প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন জ্বালিয়ে নিল। তারপর ব্যালকনিতে সে সিগারেট টানতে থাকে। বাড়ির উঠানে গাড়ি রাখা। কি হচ্ছে জিসান দেখার জন্য সিগারেট নিভে যখনই চলে আসবে তখনই ওর পায়ে ফুলের টব লেগে টব পড়ে যায়। টবে গোলাপ থাকায় পড়ার কারণে ফুলটা নষ্ট হয়ে গেল। জিসান ফুলের দিকে তাকিয়ে বলল, ইস, ফুলটা নষ্ট করে দিলাম, বাইরে নিয়ে যায়, অতসীকে দেওয়া যাবে। জিসান কথাটা ভাবতে ভাবতে ফুলটা হাতে নিল। সে ফুল হাতে নিয়ে এগিয়ে আসছে। বর্ষা ফুলের তোড়াটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হয়। এতক্ষণ বিছানায় বসে সে ভাবছিল, কে আমাকে ফুল দিয়েছে এতগুলো ফুল? নিশ্চয়ই কাছের মানুষ ছাড়া কেউ ফুল দিবে না। তারপর বর্ষার রুম থেকে বেরিয়ে দেখে জিসানের হাতে একটি গোলাপ। বর্ষার হাতে ফুলের তোড়া, তাজা গোলাপ ধরে রেখেছে সে। বর্ষা জিসানকে দেখেই রাখলো। জিশান শোনো। বলো। এত ভালোবাসে আমাকে? মানে কি হলো? জানো জিশান, আমি না কল্পনা করতাম যে আমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে, সেই আমার সব কিছু বুঝে ফেলবে। তুমি ঠিক সেটাই বুঝে গেলে। কি করেছি আমি? মজা করছো কেন? আমার বিছানায় পাশে ফুল রেখে গিয়েছো। ভাবছো আমি জানতে পারবো না? বর্ষা এতটাও বোকা না যে তাকে কতটুকু কে ভালোবাসে সেটা বর্ষা জানে। বুঝলে মিস্টার জিশান? আমি মানে আসলে থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার হাতে ফুল আছে, আমার বিছানার পাশে তুমিই রেখেছো। জিশান, আমাকে তো পটিয়ে ফেললা তাড়াতাড়ি। এটা কিন্তু ঠিক না। বর্ষা কথাটা বলে জিসানের কাছে যে জিসানের কাল টেনে ধরে একটু আদর করে সেখান থেকে চলে যায়। জিসান শুধু নির্বাক দৃষ্টিতে বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু শব্দ করে হেসে দিয়ে বলে, আরে বাহ, না চাইতেই সব হয়ে গেল। ফুল নষ্ট করে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম, অথচ কোথা থেকে কি হলো। বর্ষাকে ফুল দিলাম না, আমি হয়ে গেলাম রিয়েল লাভার। বাহ, কিয়া সিন হে, কিয়া মজাক হে। ফুলগুলো আমি রেখেছিলাম, ভাগ্যটা দেখ, বর্ষা তোকেই বুঝলো, অথচ আমি ফুল দিলাম, ক্রেডিট তুই পেয়েছিস। ও ব্রো, লুজার বয়, সো স্যাড ম্যান। হাসি পাচ্ছে তোর লুজার মুখটা দেখে। আহালে বাবুদা, আমাল কাঁদে না গো। চুপ কর, সামনে থেকে যা। এই জিসান কারো অর্ডার মানে না। শোন বর্ষা, এখন আমার, তাই এসবের মধ্যে জড়াবি না একদমই, না হলে তোকে মেরে ফেলবো আমি। আচ্ছা মারিস। আবির কথাটা বলে সেখান থেকে চলে আসে। জিসান পাত্তা দেয় না। জিসান অনেক হ্যাপি। জিসান এসে মিউজিক সিস্টেমের সামনে আসে। রাতুলকে সরিয়ে দিয়ে সে চেয়ারে বসে মিউজিক অন করে দেয়। বিট বাড়ি দিয়ে সে অরিজিৎ সিং এর কারলে পিয়ার কারলে গানটি বাজাতে থাকে। বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে। বর্ষা জিসানকে দেখতে থাকে, জিসানও বর্ষাকে দেখতে থাকে। আবির যে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষার বোন শয়তানিতে ভরে আছে। আবিরকে দেখে বলে, কাল রাতে স্বপ্ন দেখেছিলাম একটা সাধারণ ছেলে, ঠিক তোমার মতো একটা ছেলে আমাকে তার করে যাওয়ার জন্য কত কিছুই না করছে। স্বপ্নটা সত্যি হবে না, তবে আফসোস হচ্ছে। সত্যিও তো হতে পারে। কিভাবে? তুমি তো আমাকে খারাপ ভাবো, বোঝা যায়। আমি অনেকটাই খারাপ, সেজন্য খারাপদের তোমাদের মতো ভালো ইনোসেন্ট ছেলে ভালোবাসবে না।
সুযোগ তো দাও, দেখো ভালোবাসা বিশালতা ধারণ করবে। একটা শর্ত আছে, রাখবি? আমি যে তোমার সাথে রিলেশনে থাকবো এটা কাউকে বলা যাবে না। বাইরে থেকে মনে হবে আমরা একে অপরের সাথে কথা বলি না, কিন্তু ভেতরে ভেতরে আমরা প্রেম করব। সবাইকে বুঝতে দেব না কিছু। কেন এমন করছি জানো? কেন? কারণ আব্বু হয়তো বিয়ের কথা বলবে তখন। এরপর যদি বলি আমি জুনিয়র একটা ছেলেকে ভালোবাসি, তাহলে কেমন হবে? আর আসল কথা, আমি এখন বিয়ে করতে চাই না। বুঝতে পারছো কি বলছি? ওকে, এটা আর এমন কঠিন শর্ত কি? ওকে, রাজি। সত্যি আমাকে ভালোবাসবে তো বর্ষা? আমি তো খ্যাত লুজার। এরকম ছেলে কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে। আমি তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা খুঁজে পেয়েছি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো বর্ষা? এই হলো ছেলেদের সমস্যা। রিলেশন শুরুই হলো আগে থেকে সব ভাবতে শুরু করে। থাক, ভালোবাসতে হবে না। আরে মজা করছিলাম। আচ্ছা, রেডি হও, গ্রামে যেতে হবে তো। তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না? সালোয়ার কামিজের সাথে এক পাশ দিয়ে ওড়না, চুলগুলো স্টাইল করে বাঁধবা। তোমাকে অনেক কিউট লাগবে। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বর্ষা মনে মনে বলে, হট শালা, এসবকে পরে আমার যা ভালো লাগে সেটাই পরবো। জিসান এসে ওর পাশে দাঁড়ালো। বর্ষা জিসানের দিকে তাকাতেই জিসান বলল, আবির এসে কি বলেছিল? তেমন কিছু না, কোন ড্রেস পরবো জানতে চাইলো। কি পরবা? তোমার যা ভালো লাগে সেটাই পরবা, এতেই তোমাকে সুন্দরী লাগবে। পরবো। কত খেয়াল রাখো আমাকে। আমার ভালো লাগাগুলো তুমি খেয়াল রাখো। কেয়ারিং বয়ফ্রেন্ড। আচ্ছা জিশান, একটা কথা বলার ছিল। আমরা যে রিলেশনে আছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। জানলে আমাকে তখনই বিয়ে দেবে। আমি এখন বিয়ে করতে চাই না। একটা বড় কারণও আছে, যা তোমাকে পরে বলবো। আপাতত আমাদের রিলেশনশিপটা হাইড করে রাখবো। সবার সামনে আমরা এমন ভাব দেখাবো যেন কেউ কাউকে চিনি না। সবার আড়ালে একে অপরকে অনেক ভালোবাসবো। বুঝেছো? ওকে, এটা এমন কি, ভালোই হবে। ওকে, যাই, রেডি হয়ে আসি। বর্ষা কথাটা বলে চলে যায়। জিসান মনে মনে হাসে, কারণ সেও চাইছিল না বর্ষার সাথে রিলেশনশিপটা জানুক সবাই, কারণ সে বাকি মেয়েদের সাথে ফ্লার্ট করতে পারবে না। এতে জিসানেরও লাভ হয়েছে। প্লে বয় আর প্লে গার্ল দুজনেই যখন রিলেশনশিপ হাইড করতে চায় তখন বুঝতে হবে এর মধ্যে বিশাল ঘাপলা আছে। ওইদিকে আলিফ একটি ফাঁকা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ইস্তাক বাইক নিয়ে আলিফের কাছে এসে থামলো। বাইক থেকে নেমে এসে আলিফের সামনে যায়। আলিফ চোখে সানগ্লাস, বুকে হাত বেঁধে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইস্তাক এসেই বলে, মিস্টার রহস্যময়কে তা জানি না। আলফাজ সাহেবের ছেলে, সে এতটুকুই জানি। কখনো তাকে কেউ দেখেনি। কেবল আলফাজ সাহেব যখনই ঝামেলাতে আটকা পড়ে তখন মিস্টার রহস্যময় হাজির হয়। দেখো ইস্তাক, আমার এত কিছু জানার তো দরকার নেই। মিস্টার রহস্যময়ের জন্য আমি বারবার মন্ত্রিসভার কাছে নিয়োজিত হতে পারছি না। আমার তাকে চাই, আর খুব শীঘ্রই ফিরে আসব। আমার ওকেই দরকার। কোথায় যাচ্ছেন আপনি? গ্রামে যাব। আমার বোনের ছেলের বিয়ের কথা হচ্ছে, সেখানে যেতে হবে। ওফ, ওকে যান, ফিরে আসলেই সব জানতে পারবেন। আলফাজ স্যারের ছেলে মিস্টার রহস্যময় তাহলে এতদিন কোথায় ছিল? আলিফ স্যার কোন কথা বলেন না। তিনি গাড়িতে উঠে চালিয়ে চলে গেলেন। উদ্দেশ্য গ্রামে যাবেন তিনি। গ্রামে তার বোনের ছেলে নীরবের বিয়ের কথা চলছে, বড় একটি পরিবারের সাথে। আলিফ সাহেব সেখানেই যাচ্ছেন। আলফাজ সাহেব বাড়িতে বসে আছেন, হাতে পত্রিকা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তাকিয়ে দেখে কতগুলো পুলিশ প্রবেশ করছে। আলফাজ সাহেবের বাসায় পুলিশ? ব্যাপারটা বেশ গুরুতর। আলফাজ সাহেব পত্রিকায় টেবিলের উপর রাখলেন। পুলিশ কমিশনার এসে দাঁড়ালেন সামনে। আলফাজ সাহেব বসতে বললেন তাকে, বসুন। সকালে কি মনে করে? ওই যে মিস্টার রহস্যময়কে খুঁজে পেতে হবে আমাদের। 3 বছর আগে মিস্টার রহস্যময়কে আপনি সামনে আনছিলেন, মানে বলেছিলেন আপনার ছেলে যতদিন হচ্ছে ততদিন আপনার কোনো সিকিউরিটি লাগবে না। আসলে ঘটনা এটা না। 3 বছরের মাথায় আপনার ছেলে আপনাকে এই পজিশনে আনার জন্য আলিফ সাহেবকে ধ্বংস করে দিয়েছে। ওনার মেয়ে
আপনার ছেলেকে ভালোবাসছিল, কিন্তু আপনার ছেলে সেটার ফায়দা নিয়ে আপনাকে উপরে তুলেছে আর আলিফ সাহেবকে নিচু করে দিয়েছে। তো এটাই তো পলিটিক্স। দেখুন অফিসার, এসব ভালোবাসা প্রেম বাচ্চাদের বিষয়। দু একটা প্রেম হবে, যাবে আসবে, এসব নিয়ে তো মাথা ঘামালে চলে না। এখন এসব নিয়ে কেন প্রশ্ন আসছে? দেখুন স্যার, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে দেশেই আছে, আর সে আবার ক্রাইম করে বেড়াবে। এজন্য তাকে আমাদের চাই। পারলে তাকে ধরুন, আমি রিল্যাক্স মোডে আছি, আর সে যে আমার ছেলে এটাও প্রমাণ করুন। আলফাজ সাহেব আর কথা বাড়ালো না। তিনি পার্টি অফিসের জন্য রেডি হয়ে চলে যেতে লাগলেন। রাতুল, ফারাদ, অতসী সবাই রেডি হয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। বেশ স্টাইলিশ পোশাক পরেছে সবাই। নীরা আসলো শাড়ি পরে। মেয়েটাকে কালো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে। আবিরও বেরিয়ে এলো নীরার পেছনে। আবির একটা ঢিলে ঢালা পাঞ্জাবি পরেছে, তাও অ্যাশ কালারের পাঞ্জাবি, মানাচ্ছে না একদমই আবিরকে। নীরা বলল, কি ব্যাপার আবির, তুই এমন খ্যাত হয়ে গ্রামে যাবি নাকি? গ্রামের মানুষেরা সাদাসিধে, এত স্টাইল তারা বোঝে না। খ্যাত মানেই ওদের মতো হবে, গর্জিয়াসের তো কিছু নেই। ওদিকে তাকা। আবির ঘুরে তাকায়, জিসান আসছে। গায়ে একটি নেভি ব্লু কালারের টি শার্ট, ভিতরে সাদা টি শার্টে ঘোস্টের আর্ট করা ছবি, গায়ে গোটানো স্টাইলে প্যান্ট ও লোফার, হাতে একটি ক্যামেরা। বেশ স্মার্টলি হেঁটে হেঁটে সে এগিয়ে আসে নীরাদের কাছে। নীরা জিসানকে দেখে বলল, ভাইয়া তোমাকে তো সুপার লাগছে, মেয়ে পটানো স্টাইল। তো আমি কি কারোর মতো লুজার খ্যাত নাকি? নীরা হিরো আলমও হয়ে থাকে স্টাইলিশ, এসব হিরো আলম কত দেখলাম। নীরা, কাউকে আমাকে নিয়ে কিছু বলতে বারণ করো। কারণ আমি কিছু বলিনি। শুরু হয়ে গেল তোদের ঝগড়া। ভাই তোরা আউদো এক পিতার ছেলে তো। আমি তো উড়ে আসছিলাম, তাই না? হয়তো। নীরার কথা শুনে সবাই পেছনে তাকায়। বর্ষার শার্ট জিন্স এগুলো পরেই আসছে, চুলগুলো স্টাইল করে বাঁধা, ঠোঁটে লিপস্টিক দেয়া, বেশ সেজে শেষে। আবির রাগে চোখে তাকায় বর্ষার দিকে। বর্ষা আবিরের দিকে তাকিয়ে একটু হাসলো। আবির বর্ষার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে বর্ষার শর্তের কথা, তাই সে পিছিয়ে আসে। ওদিকে দিশান বর্ষার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো অবলোকন করতে থাকে। বর্ষার অনেক কিছুই যেন বোঝা যাচ্ছে। দিশান ক্যামেরা হাতে নিল, বর্ষার দিকে ধরে কয়েকটা ছবি তুলে নিল সে। দিশান বর্ষাকে ভালোবাসে, তবে অতটাও না যতটা আবির ভালোবাসে। দিশানের ভালোবাসার উদ্দেশ্য খারাপ, বিয়ের আগেই বর্ষাকে কাছে পেতে চায়। আর আবিরের ভালোবাসার বিশালতা অনেক, উদ্দেশ্যহীন ভালোবাসা আবিরের। তবে আবির অনেক হ্যাপি, বর্ষাকে সে পেয়ে গেছে, সময়ের অপেক্ষা মাত্র। আর বর্ষা, সে ভালোবাসা নিয়ে গেম খেলতেই ভালোবাসে। বর্ষা নীরার পাশে এসে দাঁড়ালো। সবাই এক এক করে রেডি হয়ে উঠানে জড়ো হয়। নীরা বর্ষার ড্রেসের অবস্থা দেখে বলে, কি ধরনের ড্রেস এগুলা? চেঞ্জ কর যা। চুপ। তোর আবির বলে সালোয়ার পরতে, কি জঘন্য পছন্দ তোর ভাইয়ের। অথচ জিশানকে দেখ, আমাকে বলে আমার যেটা ভালো লাগে সেটাই করতে। দেখছিস কত ভালোবাসে, কোনো অধিকারই নেই। কিন্তু আবির শুরুতেই এটা করো না সেটা করো না, উফ, ভালো লাগে না। শোন, যে তোকে ভালোবাসবে সে কখনো তোর খারাপ চাইবে না, তাই ভালো খারাপ সব দিক ঠিক রেখে সে অধিকার দেখাবে। চুপ কর ভাই, আমি আমার মতো। জিশান আছে তো, অমন খ্যাত বাজে চয়েস মার্কা ছেলের আমার কোনো দরকার নেই। আমি তো শুধু একটু মজা নেব। হয়েছে, এবার চল। নীরা বর্ষার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আবির আর দিশান বর্ষার দিকে তাকিয়ে থাকে। বর্ষা আবিরকে মন থেকে পাত্তা দেয় না, কিন্তু আবির এটা বুঝতেও পারে না আবির তো হাবাগোবা একটি ছেলে। বর্ষা ঠিক এই বিষয়টা নিয়েই আবিরের উপর ভালোবাসার মাইন্ড গেম খেলছে। বেচারা আবির, সে না জেনে কষ্টের চরম সাগরে পড়তে যাচ্ছে। অন্যদিকে সাইফ হসপিটালে বিছানায় শুয়ে আছে, না খেয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়ে। তবে সারাটার সময় সে বর্ষার কথা ভেবেছে। বেশ তো ঠিক ছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছু সময়, কিন্তু বর্ষা ফোন দিয়ে সাইফকে শুনে নীরাকে যা যা বলে তা শুনে সাইফ যেন আরও উন্মাদ হয়ে যায়। বর্ষা তো ফোন ইচ্ছে করেই সাইফকে দিয়েছিল। সাইফ বেচারা তো জানে না বর্ষা তার সাথে কষ্টের মাইন্ড গেম খেলেছে, আর তার চক্করে সাইফ এখন হসপিটালে। বর্ষা বর্ষা করে যেন সে পাগল হয়ে যাচ্ছে। তার এখন একটাই উদ্দেশ্য, বর্ষাকে পেতে হবে। বর্ষাকে এখন পাওয়ার জন্য সব কিছু করতে পারবে। বর্ষার জন্য যদি কাউকে মারতে হয় তবুও সে প্রস্তুত। রহস্যময় যদি বর্ষার পাশে থাকে তবুও তাকে মারতে পারবে সাইফ। গাড়ি চলছে গ্রামের রাস্তার দিকে। আবির, রাতুল, ফারাদ একটি গাড়িতে, বর্ষার বাবা আর জিসান এক গাড়িতে, মেয়েরা সব আরেকটা গাড়িতে।
এভাবে সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। 1 ঘন্টা জার্নি শেষে গ্রামের রাস্তার শুরুর দিকে একটি বড় খাবারের দোকানের কাছে গাড়িগুলো এসে থামে। এখানকার খাবার অনেক উপাদেয়, সেজন্য কম বেশি সবাই রাস্তা দিয়ে গেলে ব্রেকফাস্ট নয়তো লাঞ্চ আর নয়তো ডিনার সেরে ফেলে। ইরাজ সাহেব সামনের গাড়িতে, তিনি গাড়ি থামাতে বলেন। সবাই গাড়ি থেকে নামে। রেস্টুরেন্টের পাশেই একটা ছোট চা সিগারেটের দোকান। নীরা, বর্ষার, অতসী গাড়ি থেকে নামে। নীরা ফোনে চ্যাটিং করতে ব্যস্ত, অতসী ফোন নিয়ে বর্ষার সাথে আড্ডা দিতে থাকে। রেস্টুরেন্টের পাশে চায়ের দোকানে বসেছিল 4 জন ছেলে, সজীব, রনি, নাহিদার, শান্ত। রনি নামের ছেলেটা ছিল ওদের মধ্যে একটু লিডার গোছের। বর্ষাকে দেখে সে বলল, মাম্মারা দেখ দেখ কি হট মাল রে, ইস ঝলসে গেলাম আমি। মালটারে কয়েক ঘন্টা কাছে পেলে কাঁচা চিবিয়ে খেতাম। চুপ কর, আমারে দেখতে দে। ওহ কি ফিগার, মামা চোখ সরে না, মালটারে বাগিয়ে নিতে হবে রে। আহ কি সামনে দুটো জিনিস, এত ভালো ড্রেস সবার পরা দরকার যেন আমরা দেখতে পারি। চল ওটারে খাওয়ার চেষ্টা করি। বর্ষা ওদের দিকে একবার তাকালো। বর্ষার মুখের দিকে তাকানো থেকে ওরা বর্ষার দেহের খাঁজ বোঝার চেষ্টা করছে। আর এসবের জন্য আবির তাকে এমন ড্রেস পরতে বারণ করেছে। কিন্তু বর্ষা তো আবিরের কথা শুনবে না। আবির বর্ষাদের পেছনেই দাঁড়িয়েছিল। আবির ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপর রনি বর্ষাকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। আবির এগিয়ে যায় বর্ষার কাছে, বর্ষার সামনে এসে দাঁড়ায়। অতসীকে বলে, এতে যা, তোর মা ডাকছে। আচ্ছা ভাইয়া। আবির বর্ষার দিকে তাকায়, চোখে ওর পাওয়ার চশমা। বর্ষার টেরা চোখে আবিরের দিকে তাকিয়ে একটু বিরক্তি প্রকাশ করলো। হালকা চাপা রাগ নিয়ে আবিরকে বলল, কি ব্যাপার, তুমি সামনে এসে দাঁড়ালে? দেখছো তো সেলফি উঠাচ্ছি, আর এভাবে তাকিয়ে কি দেখছো? তোমার নজর তো সুবিধার ঠেকছে না। খেতে যাও, বাইরে থেকো না। আমার খেতে ইচ্ছে করছে না, আর এখানকার জায়গাটা তো সুন্দর, তুমি যাও খেতে। এখানে কি করছো? বর্ষা কথাগুলো বলে আবিরের পেছন থাকা 4 জন ছেলের দিকে তাকায়। আবিরের লুকিয়ে বর্ষা ছেলেগুলোর মধ্যে থাকা সবচেয়ে বেয়াদব ও খারাপ ছেলে রনির দিকে তাকিয়ে মুচকি আসলো। রনি যেন উন্মাদ হয়ে যায়। শান্তকে বলে, ইস এমন একটা মাল আমাদের দেশেও থাকবে, আহা ভাবি নাই। আমার দিকে তাকিয়ে হাসি দিছে। সিগন্যাল পাক্কা, মালটারে আমার লাগবেই। হ্যাঁ ভাই, আমাদেরও একটু সুযোগ দিস। সব হবে, বাট এই ফকির নিয়ে আবুল মার্কা দেখতে খ্যাত ছেলেটাকে সামনে থেকে সরে না কেন? বেশ তো ভালোই দেখছিলাম জিনিসপাতি, শালারে কি জেরে আসবো। ওরা সবাই ওদের মধ্যে কথা বলতে থাকে। আবির বর্ষার দিকে তাকায়। বর্ষা আরো বিরক্ত হয়ে যায়। আবির শুরুতে এমন অধিকার দেখাচ্ছে, বর্ষার যা একদমই পছন্দ না। বর্ষার হাত ধরল আবির। রাগে বর্ষার সারা শরীর রিরি করছে। একটু ঝাড়ি দিয়ে বলল, কি আছো, ভালোবাসো বলে হাত ধরে টানাটানি করবা নাকি? অনুমতি নিবা না? আর তোমার প্রবলেমটা কি? এভাবে সামনে কেন দাঁড়িয়ে আছো? আমি যেদিকে সরছি তুমিও সরে আমার সামনেই কেন আসছো? পিছনে থাকা ছেলেগুলো ভালো না, তুমি গাড়ির ভিতরে যাও, না হয় রেস্টুরেন্টের মধ্যে যাও। দেখো আবির, তোমাকে আমি বারণ করেছি সবার সামনে আমরা কাপল, তা যেন প্রুফ না হয়। আর আমার উপর এত জোরও দেখাবা না। শোনো, একটা কথা বলি, ভালোবাসার সম্পর্কে একজনকে শাসিত হতে হয় আর মানিয়ে নিতে হয়। তোমাকে শাসিত হতে বলছি না, শুধু আমাকে আমার মতো করে মেনে নিবা। আচ্ছা দাঁড়াও, এখানেই থাকো। আবির কথাটা বলে গাড়ির মধ্যে যায়। ছেলেগুলো বর্ষার আবার বুকের দিকে তাকাতে থাকে। মনে মনে বর্ষাকে নিয়ে বাসরও সেরে ফেলেছে ছেলেগুলো। সমাজে কিছু ঐতিহাসিক নরখাদক মনের মানুষ থাকে, যারা মেয়েদেরকে একটু সুযোগ পেলে বিছানাতে কল্পনা করতে শুরু করে দেয়। এরকম ছেলেদের মানসিকতা ঠিক কতটা জঘন্য তা যদি ছেলেদের মন পড়া যেত, তাহলে কোনো মেয়ে আর বাইরে বের হতো না। রনি বর্ষা থেকে উঠে দাঁড়ায়, বর্ষার কাছে আসার চেষ্টা করে। বর্ষা আরও হাসি দেয়। রনি বর্ষার কাছে প্রায় এসে গিয়েছে, কিন্তু তার আগেই বর্ষার সামনে আবির এসে হাজির। আবির বর্ষার ব্যাগ থেকে একটা ওড়না এনে আবারও সামনে এসে দাঁড়িয়েছে। বর্ষা বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকায়। কি সমস্যা তোমার? বারবার এমন করছো কেন? অসহ্যকর করে দিচ্ছ তুমি। তুমি যাবা না তো ভিতরে, তাই তো? না, যাব না, খেতে ইচ্ছে করছে না আমার। তোমার প্রবলেম হলে তুমি যাও, এখানে বারবার আসছো কেন? আজব তো। ওকে ফাইন, ওড়নাটা নাও। তোমার বুকটা। তাকায়। আবিরের গালে একটা চড় বসিয়ে দেয় বর্ষা। আবির চোখ বন্ধ করে আশপাশে তাকালো। কেউ দেখছে না তাদেরকে। আবির কিছুই বলল না। বর্ষার রাগে গজগজ করতে করতে বলল, ছি,
তোমার দৃষ্টি এতটা নীচ, এতটা জঘন্য। ছি আবির, আমি তোমাকে শুধু ভেবেছিলাম খ্যাত, লুজার, হাবাগোবা। কিন্তু না, তুমি ভুল। তুমি এতটা খারাপ মনের মানুষ আমার জানাই ছিল না। কি হয়েছে ম্যাম, এখানে কোনো সমস্যা? রনি এসে বর্ষার মুখ নয় বুকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু বর্ষা সেটা নজরেই পড়ে না। সে আবিরের দিকে তাকিয়ে আছে। তবে পরিস্থিতি সামলাতে বর্ষা বলল, না মিস্টার হিরো, কোনো সমস্যা নেই। আমার ছোট ভাইয়ের মতো একটা ছেলেকে একটু শাসন করেছি। যান এখান থেকে। না, কোনো সমস্যা হলে বলতে পারেন, আমি বিনা দ্বিধায় হেল্প করব। বলল না সমস্যা নেই, এখান থেকে যান। চুপ কর শালা। আচ্ছা ম্যাম, আসি। রনি সেখান থেকে চলে যায় টং দোকানে। বর্ষা আবারও আবিরের দিকে তাকায়। বর্ষা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আবির ওর হাতে থাকা ওড়নাটা বর্ষার মাথার উপর দিয়ে বুকের উপর দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর ওর হাত ধরে টেনে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। রনি বিরক্ত হয়ে আবিরকে গালি দিতে থাকে। শালা মা, দেখতেও দিলি না ঠিক মতো। মেয়েরা হাম্মক। ছেলেটা বুঝতে পেরেছে আমরা তাকে দেখছি, মজা নিচ্ছি, কল্পনাতে বিছানা গরম করছি, অথচ মেয়েটা বুঝলোই না। সবাই বের হোক, হারারে দেখছি। তুই শুধু মেয়ের নাম্বার নে, আমরা ছেলেটারে ধরে বোঝাবো গার্ডের স্বাদ কেমন হয়। আবির সবার শেষে বসে খাবার টেবিলে। বর্ষা বিরক্ত নিয়ে নীরার পাশে যে বসে। সবারই খাওয়া প্রায় শেষ। আবিরের খাবার চলে আসে। সবাই তখন খাবার শেষ করে উঠে যেতে থাকে। বড় আব্বু ইরাজ সাহেব আবিরের দিকে তাকায়। আবিরকে বলে, ক্ষুধা লাগছে তো বড় আব্বু, একটু খাই। সবাই বাইরে আসে। বর্ষা না খেয়েই নীরার সাথে বাইরে চলে আসে। নীরা এতক্ষণ দেখেনি বর্ষার গায়ে ওড়না পেঁচানো। নীরা ফোন চাপা অফ রেখে বর্ষার দিকে হা করে তাকিয়ে থাকে। বর্ষা নীরার এমন তাকানো দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? তোর গায়ে ওড়না? বাহ, কে পরিয়ে দিয়েছে? দারুণ লাগছে। তুই তাহলে ওড়না ব্যবহার করলি? আরে ধুর, তোর লুজার খ্যাত ভাই এটা পরিয়ে দিয়েছে। অসহ্য লাগছে, বচ্চার ছেলে। আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। চুপ কর। ও কেমন জানি আমি? কেমন? বেয়াদব একটা ছেলে। জিসান এসে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষা জিসানকে দেখে আসলো। অনেকটাই ভালো লাগছে এখন। বর্ষা জিসানের সঙ্গ সবসময় পেতে চায়, কিন্তু হয়ে উঠছে না। জিসানের সাথে একটু সাইডে বসলো বর্ষা। জিসানকে বলে, জিশান, তুমি যাকে ভালোবাসবে তার উপর অধিকার খাটাবে নাকি স্বাধীনতা কেড়ে নেবে? অবশ্যই স্বাধীনতা দেব। তোমার যা ভালো লাগবে তাই করো। জানো, ওই দোকানে থাকা কয়েকটা ছেলে আমার দিকে হা করে তাকিয়েছিল। ভাবখানা দেখে মনে হচ্ছিল এমন সুন্দরী মেয়ে ওরা কোনোদিন দেখেনি। দেখতে হবে না কার গার্লফ্রেন্ড, সুন্দরী তো হতেই হবে। আর আমার জানটাকে ওরা দেখবেই, এতে ক্ষতি কিসের? সুন্দর জিনিসকে দেখতেই পারে। জিশান, তুমি এত ভালো কেন? আমির একটা অসহ্যকর ছেলে। মন চাচ্ছে ওরে কয়েকটা চড় দিক। দেখতে ইচ্ছে করে না আমার। দিন দিন সে আরো বিরক্তিকর হয়ে যাচ্ছে। সে কোথায়? এখনো ভিতরে? দাঁড়াও, আবিরকে রেখেই আমরা সবাই চলে যাব। ওকে একটু শাস্তি তো পেতেই হবে। সবাই রেস্টুরেন্ট থেকে বাইরে আসি। আবিরকে রেখে গেলে সে বুঝতেও পারবে না। জিসান কথাটা বলে সবার কাছে আসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার? আমরা কখন পৌঁছাবো? সবাই তো রেডি হয়ে গাড়িতে বসে আছে, সবাই ওঠো। দেরি কেন করছো তোমরা? জিসান সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। ইরাজ সাহেব ফোনে কথা বলছিলেন। তিনি এসে শুধু জিসানকে জিজ্ঞাসা করে সবাই কি গাড়িতে উঠেছে। জিসান অকপটে রিপ্লাই দেয়, হ্যাঁ আব্বু উঠেছে, চলো তো তাড়াতাড়ি গ্রাম করবো। সবাই গাড়িতে উঠে বসলো। রনি জানালার কাছে আসে। বর্ষা একটা কাগজের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়ে জানালা দিয়ে কাগজটি ছুড়ে দেয়। গাড়ি স্টার্ট করা হলো। আবির খাবার শেষ করে ওয়াশরুমে যে হালকাভাবে ফ্রেশ হতে থাকে। বর্ষার ডান গালে চড় দিয়েছে, হালকা ব্যথা হয়েছে ওর। তবে আবির কিছুই মনে করেনি। সে এটাকে ভালোবাসার স্পর্শ হিসেবেই গ্রহণ করেছে। আবির ফ্রেশ হয়ে বাইরে বের হলো। বিলের ওখানে আসতেই রেস্টুরেন্ট মামা জানায় অলরেডি বিল পে করা শেষ। আবির ঘুরে বাইরে তাকায়, দেখে সেখানে ওদের কোনো গাড়ি নেই। আবির সামনে পিছনে তাকায়, কিন্তু গাড়ির কোনো চিহ্নই নেই। আবির পকেটে হাত দেয়, ফোন বের করে কল দিতে যাবে, তখনই রনি এসে সামনে দাঁড়ায়। আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আবিরের ফোন ওর হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলে, কি মাম্মা, তখন তো হিরো হয়ে মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে গেলেন। দেখেন আপনার হিরোইনের নাম্বার আমার হাতে।
রনি কাগজ নাড়িয়ে আবিরকে দেখাতে থাকে। আবির সাথে সাথে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। রনি চিৎকার দিয়ে ওঠে। রাগে আবিরের ফোনও রাস্তায় ছুটে মারে রনি। আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরে গালে পর পর দুটো চর বসিয়ে দেয়। আবির কিছুই বলতে পারে না, ব্যথায় আর ভয়ে সে যেন কেঁদে ফেলে। এমনিতে সে হাবাগোবা একটা ছেলে, তার উপর আবির কিভাবে মারছে। ভাই আমাকে কেন মারছেন? তুই ওর নাম্বার ছিঁড়ে দিয়েছিস কেন? জানিস ওরে আমার ভালো লাগছে। ওরে ধর। রনির কথা মতো ওরা 3জন ছেলে দৌড়ে আসে। আবিরকে ওরা 4জন পেটাতে থাকে। আবির রাস্তার উপর শুয়ে পড়ে। ওরা সমানে লাথি মারে। আবির চিৎকার করে ওঠে। সে অসহায়, কিছুই যেন তার করার নেই। সে ভয়ে চুপসে গেছে। ইচ্ছে মতো আবিরকে ওরা পেটাতে থাকে। দিশানেরা গ্রামে এসে পৌঁছলো। বিশাল বড় একটি প্রাসাদ টাইপ বাড়ি নীরার নানুর। 4টি গাড়ি এসে থেমেছে সেখানে। সবাই এক এক করে নামলো। নীরার নানু এসে নীরাকে আগে জড়িয়ে ধরে, তারপর সবার সাথে বেশ হাসি মুখেই কুশল বিনিময় করে। নীরাকে সবাই অনেক আদর করে। নানুমণিরা আরও বেশি আদর করে। দিশান ভেবেছিল খুব সিম্পল বাড়ি হবে, কিন্তু না, দিশান এসে অবাক হয়ে গেছে এত বড় বাড়ি দেখে। নীরার কাছে যায়ও। নীরা শোন, বলো কি হয়েছে? তোর মাকে কি বড় আব্বু পালিয়ে নিয়ে গিয়েছিল? না হলে তোর নানু তো বড় আব্বুর আম্মুকের সাথে জীবনেও তোর মাকে বিয়ে দিত না। কি বলো এসব? আমি জানি না। বুঝেছি। তা তোর সেই চান্দু কোথায়? কি নাম তার? নীরবর নাম, কয়েকবারই পরেই বাসা, ভালো একটা ছেলে। যাকে ভালোবাসা হয় সেই পৃথিবীর সবচাইতে ভালো হয়। হ্যাঁ, যেমন তুই সবার কাছে ভালো। বাদ দে, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। বসার দিকে এলাকা বা বাড়ির সবাই তাকিয়ে আছে, কারণ গ্রামে এমন শার্ট প্যান্ট পরা মেয়েদের দেখাই যায় না। বর্ষা যেন একটি এলিয়েন, ভুল করে সেখানে চলে এসেছে। নীরা, বর্ষা, জিসান, অতসী সবাই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কেউ একজন পিছন থেকে এসে নীরার চোখ চেপে ধরে। নীরা হাতের উপর হাত রেখে বোঝার চেষ্টা করে কে এসেছে পেছন থেকে। নীরা অনুভব করে বলে, শুভ, আমি জানি এটা তুই, সামনে আয়। তুই আমাকে কিভাবে চিনে ফেলিস? শুভ নীরার কথার উত্তর দিয়ে সামনে এগিয়ে আসে, কিন্তু ভুল করে বর্ষার পায়ের উপর পা দিয়ে আসে। সাথে একটু হালকা ধাক্কা লাগে। বর্ষার টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু শুভ এক হাত ধরে এক ঝটকা টান দিয়ে বর্ষাকে টেনে সোজা করে দাঁড় করালো। বর্ষা চমকে যায়। শুভ বর্ষার দিকে তাকায় না, নীরার সামনে এসে দাঁড়ায়। কত বছর পরে দেখছিস, তবুও চিনে ফেললি? তুই জিনিয়াস। হয়েছে, পাম দিতে হবে না। নিধি কোথায়? তাকে তো খুঁজেও পাওয়া যায় না। আছে কোথাও, চল বাদ দে। আরে দাঁড়া, পরিচয় করিয়ে দিই। আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা। আর ওটাকে তো চিনিস, ওলো জিসান, যদিও কখনো গ্রামে আসেনি। কিন্তু আবির কোথায়? তাই তো, আবির কোথায়? আসে হয়তো ক্ষেত পোলা, গ্রামে ঘুরে দেখছে। চলো সবাই ভেতরে যাই। শুভ ওদেরকে নিয়ে ভেতরে চলে আসে। শুভ হলো নীরার মামাতো ভাই, আর নিধি হলো শুভর বোন। গ্রামে আসা মানে সব কাজিনেরা এক হয়ে আড্ডা মাস্তি করবে। সবাই ঠিক এটার জন্যই প্রস্তুত হচ্ছে। আবির রাস্তার থেকে ওঠার চেষ্টা করছে, গায়ে অনেক ব্যথা ওর। রনিরা তাকে অনেক মেরেছে। এরপর তারা বাইক নিয়ে বর্ষার উদ্দেশ্যে চলে যায়। আবিরকে যখন মারছিল তখন 2-1 থামাতে এলো। রনি ওদেরকে ছুরি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। সেজন্য কেউ আর এগিয়ে আসেনি আবিরকে বাঁচানোর জন্য। আবিরের গাল ফেটে রক্ত বের হচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা 4 জন আবিরকে লাথি মেরেছে চারপাশ থেকে। পিঠ আর পেট প্রচণ্ড ব্যথায় যন্ত্রণা শুরু করে দিয়েছে। আবির শোয়া থেকে উঠে দাঁড়ালো। রক্তবমি শুরু হয়। তলপেটে অনেক লাথি খাওয়ার জন্য এমন ব্যথা হয়ে বমি শুরু করে দেয়। তবে গল বেয়ে রক্ত বের হতে থাকে। আবির কোনো রকমে হেঁটে দূরের ওই রেস্টুরেন্টের মধ্যে যায়। রেস্টুরেন্টের মালিক আবিরকে ধরে চেয়ারে বসায়, পানি এনে দেন তিনি। আবির গালে চোখে মুখে পানি ছিটিয়ে নিল। চশমাতেও রক্ত জমে গেছে। লোকটা আবিরকে বলে, আপনার কিছু লাগবে? আবির থেমে থেমে উত্তর দেয়, একটু টিস্যু পেপার চাই, আর ব্যথার ওষুধ আমি নিতে পারবো। লোকটা জানে এদিকে আশেপাশে তো কোথাও ডাক্তার বা ওষুধখানা নেই। একটা কাজ করুন, কিছু তো গেলে একটা বড় গ্রাম পড়বে, ওখানে সব কিছু পাবেন আপনি। আবির কোনো রকম খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে। বারবার পেছনে তাকায় কোনো গাড়ি এদিকে আসছে কিনা। কোথায় যাবে সে জানে না। টিস্যু পেপার দিয়ে সে চশমাটা মুছে নিয়েছে। রনির একটা দুর্বল সহজ সরল ছেলেকে মেরেছে। আবির উদ্দেশ্যহীনভাবে হাঁটছে আর পিছনে তাকাচ্ছে। হঠাৎ আবির দেখে একটা সাদা রঙের প্রাইভেট কার ওর দিকে এগিয়ে আসছে। আবির দূর থেকে হাত ওঠায়, গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাত উঠে কয়েকবার নাড়াতে আবির যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না। অসহ্য যন্ত্রণার ব্যথা যেন তাকে কাবু করে দিয়েছে। আবির হাত উঠিয়ে নাড়ানোর সময় ধপ করে রাস্তার পাশে পড়ে যায়।
এমন সময় গাড়িটা এসে থামে আবিরের ঠিক পাশে। গাড়িতে একজনই ছিলেন, আর সে হলো আলিফ সাহেব। আলিফ গাড়ি থেকে নেমে বাইরে আসে। আবিরকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। আবির বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করছে। আলিফ সাহেব প্রশ্ন করে, কে তুমি? এখানে এভাবে পড়ে আছো কেন? আমি যাব। কোথায় যাবে তুমি? আর দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। ওঠো তুমি। পারছি না। আরে ওঠো, এভাবে পড়ে থাকলে সবাই ভাববে তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছো। এখন গাড়িতে ওঠো, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আলিফ সাহেব শক্ত করে আবিরকে ধরে। সে কোনো রকম টেনে তুলে আবিরকে গাড়ির মধ্যে নিয়ে যায়। কি করবে তিনি ভেবে পাচ্ছে না। তবে আগে আবিরকে ঠিকমতো সুস্থ তার করতে হবে। আলিফ সাহেব গাড়িতে বসে। আবির ওনার পাশের সিটে বসা। ঠিক চোখ বন্ধ করে আবির বিড়বিড় করছে, আর মাঝে মাঝে জোরে কাশছে। আলিফ সাহেব এমনিতে একজন নেতা, তবে গ্রামে নিজেকে গোপন রেখেই আসছে। কারণ মিস্টার রহস্যময় যদি জানতে পারে আলিফ সাহেব শহরের বাহিরে, তবে ওনার জন্য বড়ই বিপদ আছে। আলিফ সাহেব আবিরকে হেল্প করার চেষ্টা করে। আপাতত গ্রামের দিকে যে কোনো ডাক্তারকে দেখাতে হবে তাকে। আবিরকে সেখানে রেখে চলে আসবে। আলিফ সাহেব গাড়ি স্টার্ট দিয়ে জোরে টান দেয়। ওইদিকে নীরার নানু হানিফ শেখ বেশ সচ্ছল মানুষ। গ্রামের থেকেও যেন প্রভাবশালী হওয়ায় বেশ নাম ডাক ওনার। তবে ক্ষমতা তেমন নেই, কিন্তু সম্মানটা আছে অনেক। আর হানিফ সাহেবের বাড়ি থেকে কয়েক বাড়ি পরেই নীরবদের বাসা, যার সাথে তিনি নীরা বিয়ে ঠিক করেছে। এজন্য বাড়িতে সবাইকে দাওয়াত করেছেন। ঢাকা থেকে সব মানুষ এসে জড়ো হয়েছে বিশাল প্রাসাদময় বাড়িতে। গ্রামেও যে এত সুন্দর বাড়ি থাকবে কেউ তা আশা করেনি। শুভ সবাইকে নিজের নিজের থাকার জায়গা দেখিয়ে দিল। মনে মনে সে আবিরকে খুঁজছে, কিন্তু আবিরকে কোথাও পাচ্ছে না। হয়তো আছে, কিন্তু শুভর চোখে পড়ছে না। আবিরকে খোঁজার চেষ্টা করেও কাজের জন্য আবার ভুলে যাচ্ছে সে। সবাই এতটাই ব্যস্ত যে আবির আসেনি এটা কারোর চোখেও পড়ছে না। সবাইকে খাবার দেওয়া হয়। বসার ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে এসে বসেছে। নীরার নানু বাড়িতে ছেলের থেকে মেয়েদের সংখ্যা বেশি। তবে সবচেয়ে স্মার্ট যে ছেলেটা আছে সে হলো শুভ। আর শুভ এখন অবধি বর্ষার দিকে তাকায়নি। ওদিকে জিসান মনে মনে নিধিকে খুঁজছে, কারণ বাড়িতে এত আত্মীয় আসা সত্ত্বেও যে মেয়ে বাইরে আসছে না, সে মেয়েকে জিসান দেখার জন্য মনে মনে বেশ এক্সাইটমেন্ট হয়ে আছে। তাছাড়া মেয়েগুলো জিসানকেও যেন একটু বেশি হাইপ করছে। জিসান এগুলো এনজয় করলেও বর্ষা কিন্তু জিসানের দিকে তাকিয়ে বেশ জেলাস হচ্ছে। এজন্য বর্ষা শুভর সাথে চান্স নেওয়ার চেষ্টা করে। বর্ষা নীরার পাশে বসেছে। হালকা জলযোগের ব্যবস্থা করা হয়েছে। শুভ খাবার টেবিলে তত্ত্বাবধানে আছেন। শুধু শুভ নয়, শুভর সাথে জাইন, তপু ওরাও আছে। জাইন আর তপু হলো শুভর বেস্ট ফ্রেন্ড। শুভ নীরার কাছে আসে খাবার বেড়ে দিতে। নীরাকে দিয়ে সে চলেই যাচ্ছিল, তখনই বর্ষা বলে, নীরা, তোর কাজিন এমন কেন? আমার প্লেটে যে খাবার নেই সেটা কি তিনি দেখছেন না? সরি। সরি কিসের? শুভ আর চোখে বর্ষার দিকে তাকায়। বর্ষার প্লেটে খাবারে যা আইটেম ছিল সব একসাথে একেবারে অনেকগুলো ঢেলে দিয়ে দূরে এসে দাঁড়ায়। বর্ষা চোখ বড় করে অবাক হয়ে শুভর দিকে তাকায়। নীরা অতসী সবাই হাসতে থাকে। নীরা বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই। শুভ ওরকমই, কেউ তাকে অর্ডার করে না। কারো কিছু দরকার হলে তাকে শুধু বললেই হবে, তুই ঝাড়ু দিয়েছিস, এবার বুঝলি তো কেমন লাগে? তোর ভাইকে তো আমি পরে দেখি কেমন অ্যাটিটিউড দেখায়। বেশি ভাব কম নিতে বলবি আমার সামনে। বর্ষা কি সেটা তো জানে না। এমন কাঁদাবো যে টিস্যু পেপারও বিরক্ত হয়ে যাবে চোখের পানি দেখতে দেখতে। তুই ঝাড়ি দিয়েছিস, এবার বুঝলি তো কেমন লাগে? তুই আমার সব কাজিনদের ছাড়লি না, তবে নিশ্চিত তুই শুভর ব্যাপারে ফেল হবি। আর তুই যা শুরু করেছিস 12 ভাতারি অ্যাওয়ার্ডটা তোর পেতে আর বেশি দেরি নেই। চুপ কর। 12 ভাতারি কথাটা তো আমার জন্য কম হয়, আরো বেশি হবে। 26, 48। ও মা গো, ভাবলাম রাগ করেছিস। আবির খা। আচ্ছা, এই আবিরটা কোথায় গিয়েছে? কি জানি, দেখ কোথায় বসে আছে। ঢং দেখলে বিরক্ত লাগে। খালি অধিকার দেখায় আমার উপর। ভালোবাসা বস, বুঝবা না তুমি? আম্মু এখন আবিরকে খুঁজে নি। আবির যে এখানে নেই বা বাইরে আছে তা জানতে পারলে এতক্ষণ সব তোলপাড় করতো। বর্ষা চুপচাপ খেতে থাকে। বর্ষার পাশে আরো দুজন নীরার মেয়ে কাজিন এসে বসে। জিসান খাবার টেবিলের নিচ দিয়ে বর্ষার পা ছোঁয়ার চেষ্টা করছিল। জিসান একটু পা বাড়াতেই কার সাথে যেন পায়ের স্পর্শ লাগে। এমনিতে জিসান স্টাইলিশ ছেলে, মেয়েরা একটু গুরুত্বই দিচ্ছিল। তবে জিসান এমন কাজ করবে তা বর্ষার পাশে বসা একটি মেয়ের যেন কল্পনাতেও ছিল না। মানে জিসান বর্ষা নয়, অন্য একটি মেয়ের পায়ের সাথে পা ঠেকিয়ে বসেছে। মেয়েটাও ইশারাতে জিসানকে দেখে হাসতে থাকে। শুভ, জাইনা, তপু দাঁড়িয়ে আছে দূরে। শুভ দেখে ওর বোন নিধি সিঁড়ির উপরে বেশ দূরেই দাঁড়িয়ে আছে।
নিধিকে দেখতে বেশ সুন্দরী, তবে বাড়ির বাইরে তেমন বের হয় না। সে দূরে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে দেখছে, কিন্তু যাকে দেখার জন্য এসেছে তাকেই খুঁজে পাচ্ছে না। মনে মনে বলল, আবির কোথায়? ছেলেটা যে কি করে! কাল রাতেও তো বলল সবার আগে আমার সাথে এসে দেখা করবে, কিন্তু এখানে তো নেই। অসহ্য। তারপরে নিধি নিজের রুমের দিকে যায়। সবার খাওয়া শেষ হয়, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু বাড়ির কেউ এখন আবিরের খোঁজ নেয়নি। কি সাংঘাতিক একটা ব্যাপার। আলিফ সাহেব গ্রামে আসে, গ্রামে ডাক্তারখানা চেনে না তিনি। ভাবতে থাকে কি করবেন। হঠাৎ মনে পড়ে তার ভাগ্নের কথা। ফোন করে বের করে নীরবকে কল দেয়। নীরব বাড়িতেই ছিল। নীরব বলে, মামা কোথায় তুমি? মা তোমাকে খুঁজছে, অথচ তোমার পাত্তা নেই। এত সময় লাগার কথা না তো। তোমাদের গ্রামের বাজারে এসে দাঁড়ালাম মাত্র, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি কি আসবো? আসলে ভালো হয়। একটা ছেলে রাস্তার পাশে পড়েছিল, মনে হচ্ছে তাকে কেউ খুব মেরেছে। মর্মার অবস্থা, সাথে করে আনতে হলো। এদিকে তো কোথাও ডাক্তার পেলাম না। চলে আয়। নীরব তার মামার কথা শুনে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। বাইকে করে 5 মিনিটের মধ্যে গ্রামের বাজারে চলে আসে। মামার সাথে কথা বলে সে গাড়ির দিকে আসে, দেখে একটা ছেলে শুয়ে আছে সিটের সাথে হেলান দিয়ে। খুব খারাপ অবস্থা ছেলেটার। নীরব বলে, সামনে ডাক্তার আছে, চলো ওনাকে নিয়ে যাই। চল। ওরা দুজন আবিরকে ডাক্তারের কাছে আনে। ডাক্তার চেক আপ করে জানায় 2 দিন বিছানায় রেস্ট থাকতেই হবে। তাকে বাড়িতে নিয়ে যায়। খাবার নিয়ে ওষুধগুলো খাইয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। আলিফ সাহেব নীরবের দিকে তাকায়। অচেনা একটি ছেলে আবির, তাকে ভেবে বাসায় নিয়ে যাবে কেমন অন্যরকম লাগছে। তারপর নীরবের বিয়ে নিয়ে ঝামেলা, বাড়িতে আত্মীয় থাকবে, অপরিচিত একজন, কিন্তু এভাবে এখানে তো ফেলে রেখে যেতে পারছে না। হঠাৎ নীরব বলে, মামা চিন্তা করিও না, চলো আমাদের বাসায় নিয়ে যাই। যে কোনো একটা রুমে থাকবে সে, তারপর না হয় শোনা যাবে সে কি হয়েছে, তার বাসা কোথায়। সমস্যা হবে না তো? নীরব আর আলিফ সাহেব আবিরকে সাথে নিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে। নীরবদের বাড়ি থেকে বেশ কয়েক বাড়ি পর হানিফ শেখের বাড়ি। ওনার নাতনির সাথে নীরবের বিয়ের কথা হচ্ছে। নীরব আবিরকে সাথে নিয়ে গাড়ি থেকে নামলো। আলিফ সাহেব আসবে বলে সবাই অপেক্ষা করছিলেন। আলিফের সাথে অসুস্থ নতুন একটি ছেলেকে দেখে চমকায় সবাই। নীরবের মা নীলিমা বেগম এসে বলে, ভাই, এই ছেলেটা কে? পরিচিত একটা ছেলে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে। হাতে পায়ে মুখে ব্যান্ডেজ কেন? পরে সব বলবো। নীরব, তুই যা, ওকে রুম দেখিয়ে দে। আবির শুধু চোখ উঁচু করে তাকাচ্ছে, কোনো কথা বলার শক্তি নেই তার। আবিরকে নিয়ে নীরব একটি রুমে আসলেন। তাকে শুয়ে দিয়ে নীরব জোরে জোরে ডাকতে লাগলো, মীরা, এই মীরা, এইদিকে আয়। মীরা নাম উচ্চারণ করতে একটি মেয়ে দৌড়ে আসে সেই রুমে। মীরার মাথায় ওড়না টানা, গ্রামের মেয়ে, তাই বেশ পরিপাটি সাজ। তবে নীরবের বিপরীত হয়েছে সে। মীরা আসতেই নীরব বলল, ছেলেটার ঔষধ যখন ঘুম ভাঙবে একটু মনে করে খাইয়ে দিস। আমার অনেক কাজ আছে, খাবারটাও একটু এনে দিবি। সারাদিন তো কোনো কাজ করিস না, শুধু ফোন চাপিস। ওনার দিকে একটু খেয়াল রাখবি। আচ্ছা ভাইয়া, এটা কোনো কাজ হলো? করে দেব, চিন্তা নাই। গুড, থাক তাহলে, আমি যাই। নীরব কথাটা বলে রুম থেকে বের হয়। মীরা হলো নীরবের ছোট বোন, অতসীর বয়সে, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মীরা আবিরের পাশে এসে দাঁড়ালো। আবিরের মুখের দিকে তাকায়। ছেলেটার চোখে মুখে একটা অদ্ভুত ভালো লাগা আছে। মীরা একবার খুব কাছে গেল, আবিরের চোখ থেকে চশমাটা খুললো। মীরা একটু দুষ্টু, তবে সবার থেকে ভালো ব্যবহার করে। আবিরের চশমা ছাড়া মুখের দিকে তাকায়, কেমন যেন বেমানান লাগছে তার কাছে। মীরা আবিরের চশমা নিজের চোখে পরে নিল। সাথে সাথে মাথা হালকা ঘোর দিয়ে মীরাকে ধপ করে বিছানায় বসতে বাধ্য করে। আবিরের পাওয়ার চশমাটা। মীরা একা একা কথাগুলো বলতে শুরু করলো। কানা ছেলে, এত পাওয়ারওয়ালা চশমা ইউজ করে কেন? ছেলেটা কে? মামা তো বলেনি ছেলেটা কে। ভাইয়ার বন্ধু? না না, ভাইয়ার থেকে ছোট হবে। তাহলে কে? বেশ মিষ্টি দেখতে তো ছেলেটা। হুর, ছেলেকে মিষ্টি দেখতে হয়? মেয়েরা হয় মিষ্টি। মীরা আবিরের চশমা নাড়াতে নাড়াতে কথাগুলো বলল। আবিরের মুখের দিকে তাকে। আবির অঘরে ঘুমোচ্ছে আর মীরা পাশে বসে আছে। ছেলেটার মুখে এত মায়া। সেই ছেলেকে কারা মেরেছে বা কি হয়েছে, কেন হয়েছে, সবকিছু বসে বসে মীরা ভাবতে ব্যস্ত। অন্যদিকে আলফাজ সাহেব পায়চারি করছে অনেকটা সময় ধরে। বেশ কিছু সময় হলো ওনার ছেলের কোনো খোঁজ নেই। প্রতিদিন একবার করে হলেও ওনার ছেলে
তার সাথে কথা বলতো, কিন্তু আজকে একবারও খোঁজ পাননি তিনি। হঠাৎ ওনার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অর্কের নাম্বার থেকে কল এসেছে। তিনি ফোন রিসিভ করেন। হ্যালো স্যার, আমরা আছি আপনার কাছে। শুনলাম পুলিশ নাকি ঝামেলা করছে, দেখি ব্যাপারটা। আমার ছেলে কোথায়? সাথেই আছে, সেই আপনাকে ফোন দিতে বলল। আচ্ছা, তাকে পাঠিয়ে দাও, তোমাদের আসার দরকার নেই। অর্ক ফোন কেটে দেয়। অর্কের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার রহস্যময় ছেলেটা। ডান হাতে তার সিগারেট। জ্বলন্ত সিগারেট এমনিতেই পুড়ে যাচ্ছে। মাঝে মাঝে 1 থেকে 2 টান দিচ্ছে সে। অর্ক বলে, ভাই স্যার যেতে বলেছে। মিস্টার রহস্যময় ছেলেটা হাত থেকে সিগারেট ফেলে দিলেন। পায়ের সাথে পিছিয়ে বাইকের দিকে এগিয়ে যায়। বাইকের চাবি ঠিকভাবে বসিয়ে সেলফ স্টার্ট দিয়ে বাইক টান দেয়। অর্করা দাঁড়িয়ে থাকে। মিস্টার রহস্যময় অনেকটাই দূরে চলে এসেছে। পরিচিত জায়গা থেকে বাইকের স্পিড তুলে সে অনেকটা দূর চলে আসে। রাস্তার একপাশে বাইক রাখেও পিছনে ঘুরে তাকায়। অর্ক বা চেনা কেউ নেই সেখানে। সে মাথা থেকে হেলমেট করলো। হেলমেটটি বাইকের উপর রেখে মুখ থেকে মাস্কটাই খুলে ফেললো। মাস্কের দিকে তাকিয়ে মিস্টার রহস্যময় কিছু সময় ধরে শব্দহীন হাসি দিলেন। তারপর পকেট থেকে লাইটার বের করে মাস্কে আগুন ধরিয়ে জোরে জোরে হাসতে থাকে সে। রাস্তার পাশে ডোবাতে মাস্কটি ছুঁড়ে মারে তিনি। তারপর একটি সিগারেট জ্বালায়। সিগারেটে টান দিয়ে বলে, মিস্টার নো ফেস এখন সবার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে চেনার আর দেখার মতো কেউই নেই। ইস্তাক, তোমার সাথে তো দেখা হবে আমার, কিন্তু সেটা সময় নয়, অসময় দেখা হবে। মিস্টার রহস্যময় হেলমেট পরে নিল। তারপর বাইকের উপর চেপে বসে বেশ জোরেই বাইক চালাতে থাকে। উদ্দেশ্য আদনান সাহেবের সাথে তার দেখা করতে হবে। অন্যদিকে আবার নীরা এখন আবিরকে খুঁজতে ব্যস্ত। সারা বাড়ি প্রায় খোঁজা শেষ, কিন্তু আবিরকে কোথাও পাচ্ছে না। আবিরকে দুপুর থেকে খুঁজে পাচ্ছে না সে। এটা যদি ওর মা, মানে বড় মা জানতে পারে, তাহলে অনেক ঝামেলার সৃষ্টি হবে। তাই কাউকেই বলছে না নীরা। নীরা উপর থেকে নিচে নেমে আসছে। তখনই নিধি এসে সামনে দাঁড়ায়। নিধিকে দিকে নীরা বলে, তোর সাথে কথা নেই, আমি এসেছি, দেখা করেছিস? সরি আপু, দেখা করতামই, তবে সবার আড়ালে। বুঝছি। তো কি খবর বল। আপু, আবির আসেনি? তাকে রেখে তোমরা চলে এসেছো? কেন তাকে আনোনি এখানে? আবির তো ছিলই, কিন্তু এখন যে কোথায় সেটা জানি না। খুঁজছি তাকে, আর ফোনটাও অফ। ভাইয়াকে বলো আবিরকে খুঁজে আনতে। শুভকে তো খুঁজছি, ওকে দেখি কি করা যায়। চিন্তা করিস না, শুভকে বলছি আমি। নীরা শুভকে খোঁজার জন্য বাইরে আসে। শুভ নেই সেখানে। ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর বন্ধুদের সামনে বর্ষাও দাঁড়িয়ে আছে। তপু আর জাইন বর্ষাকে দেখতে ব্যস্ত। নীরা এসে দাঁড়ায় তপুদের সামনে। শুভ কোথায় রে? গিয়েছে কোথায় জানি না, বললো আসছি। নীরা, ওটা তোর বান্ধবী? সিঙ্গেল নাকি? কেন রে, কি দরকার? ভাব দেখে মনে হচ্ছে সিঙ্গেল। তপু থাক, আমি কথা বলে আসি। কেমন করে হাসছে মেয়েটা। আমি প্রপোজ করব ভেবেই রেখেছি। মেয়ে দেখলেই প্রপোজ করতে হয়? বেয়াদব, যা সামনে থেকে। বর্ষা এসে নীরার পাশে জাইনকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার নীরা, ওনাদের সাথে আমার পরিচয় করিয়ে দিবি না? নে, তুই পরিচিত হ। ভালো লাগছে না, যা খুশি কর। নীরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা জাইন আর তপুর দিকে তাকায়। তপু যেন ফিদা হয়ে গেছে বর্ষাকে দেখে। তপু বলে, আমি তপু, আপনাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। পছন্দ করে ফেলেছেন আমাকে, তাই না? কিন্তু আমার তো সবে কোনো ইন্টারেস্ট নেই। আমি তাকেই ভালোবাসবো যাকে বিয়ে করতে পারবো। আপনাকে নিজের করে নেওয়ার যথেষ্ট দিক আছে আমার। তাই নাকি? মনে হচ্ছে সিঙ্গেল লাইফটা থেকে বের হব। আর যদি কেউ আমাকে প্রপোজ করতো, আমি মনে হয় দেখতে বাজে। আপনি এত মিশুক, ফ্রিলি কথা বলেন, আহা। গ্রামে প্রথমবার এসেছি, আর বাড়ি থেকে কখনো আব্বু বের হতে দেয় না। ছেলেদের সাথে কখনো এভাবে কথাও বলা হয়ে ওঠেনি আমার। তাই ভেবেছি আপনারা ইজি হয়ে কথা বলবেন, আমারও ভালো লাগবে। আমাকে বেয়াদবই ভাবছেন, তাই না? না না, একদমই না। আপনাকে দেখেই বোঝা যায় না। আপনি অনেক অনেক ভালো। আমাদের সাথে যত খুশি কথা বলতে পারেন। হ্যাঁ পারি, তবে এমন একটা স্পেশাল মানুষ থাকা দরকার যার সাথে রাত জেগে কথা বলতে পারবো। আমাকে কেয়ার নেবে, আমাকে খুব ভালোবাসবে। সব হবে, শুধু আপনি অনুমতি দিন। বাই। বর্ষা তার প্লে গার্লের কাজ শুরু করে দিয়েছে। জিসান দূর থেকে এগুলো দেখছে। বর্ষা ঘুরে তাকিয়ে দেখে জিসান তাকে দেখছে। সে তাড়াতাড়ি জিসানের কাছে যায়।
জিসান একটু রাগ দেখানোর ভঙ্গিতে চলে যেতে চায়, কিন্তু তখনই বর্ষা বলে, আমি পেরেছি। মানে কি পেরেছো? তোমাকে রাগাতে। এটাই নীরার সাথে বাজি ছিল। তুমি নাকি আমি কোনো ছেলের সাথে কথা বললে রাখবে না, বাট নীরা ভুল, আমি সঠিক। আর বলো না, ছেলেগুলো নাকি একটা মেয়েকে পছন্দ করে। নীরাকে বলছিল হেল্প করতে। নীরা তো নীরবের সাথে ব্যস্ত, সেজন্য আমি হেল্প করে দিচ্ছি। আর শোনো, তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি কোনো ছেলের সাথেই কথা বলি না প্রয়োজন ছাড়া। সো যদি তোমাকে দেখেছি কথা বলতে, দেখো তোমার খবর আছে। জিসান বর্ষার এমন ভালোবাসাময় শাসন দেখে আরো ইমপ্রেস হয়ে যায়। দুজনে অনেকটা সময় কথা বলতে থাকে। ওদিকে আবির হালকা চোখ মেলে তাকায়। গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করে সে। হাতে আর পেটে যেন আরো বেশি ব্যথা হয়েছে। আমি কোনো রকম ভাবে নাড়ার চেষ্টা করলো, তখন এক সুপ্ত মিষ্টি মেশানো কড়া ধাঁচের চিকন স্বরে কে যেন আবিরকে বলল, এই মিস্টার কানা, একদম ওঠার চেষ্টা করবেন না। যদি ব্যথা পান তাহলে ভাইয়া আমাকে সহ আপনাকে ওপর থেকে ফেলে দেবে। চুপচাপ শুয়ে থাকেন। আবির কথাগুলো শুনে ভালো মতো চোখ মেলিয়ে চাইল সামনের দিকে। একটা অপরিচিত মেয়ে বসে আবিরের চশমা নিয়ে নেড়ে চেড়ে দেখছে, আর আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেয়েটার ঐন্দ্রজালিক চেহারার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। মীরা মেয়েটার গায়ের রং ফর্সা না, দেখতে কালো, কিন্তু আবিরের চোখের গভীরতায় মীরা যেন এক জোনাক পোকা। কি মায়া দুটি চোখ! মীরা অতটাও কালো না যে বিরক্ত হবে মানুষ। মীরার চোখের দিকে তাকিয়ে আবির যেন কোথায় হারিয়ে গেল। আবিরের এমন হা হয়ে তাকানো দেখে মীরা খিলখিল করে হাসতে থাকে। ওর খিলখিলিয়ে হাসি শব্দ যেন বদ্ধ করে প্রতিধ্বনি হচ্ছে। আবির উপলব্ধি করে, নারী সে তো কোনো পদ্ম ফুল, হোক সে শুকনো তবুও সে ফুলিত। নারী হাসির শব্দেও মাদকতা থাকে। মীরা আবিরের চোখের সামনে হাত এনে ঠাস করে একটা চুটকি বাজালো। আবির চমকে যায়। মীরা এটা দেখে আরো হাসতে থাকে। মেয়েটা বেশ হাসতেই পারে। আবির একটু লজ্জা পেল। মীরা হাসতে হাসতে বলল, এই শুনুন, আপনার নামধাম কিন্তু জানি না। আপনি একটা চোর। অপরিচিতরা সবগুলোকে আমার চোর মনে হয়। আমি চোর না। তাহলে কে আপনি? আমি আবির। আমি কোথায়? আপনি কোথায় আছেন জানেন না? আপনি আছেন আমাদের বাড়িতে। আপনি একটু উঠতে পারবেন? মানে বসতে পারবেন? খাবার খেতে হবে, তারপর ওষুধ। আচ্ছা, কিন্তু আমার চশমাটা দিন। আপনি তো আবার কানা, মিস্টার কানা আবির। চশমা ছাড়া আপনার চোখ দুটো কিন্তু অনেক কিউট, মানে খরগোশের মতো। থাক। আবির কিছু বলল না, শোয়ার থেকে বসার চেষ্টা করলো, কিন্তু আবিরের দুর্বল শরীর দেখে মীরা বলে, আপনার কষ্ট করতে হবে না, আসুন। মীরা এগিয়ে যায় আবিরের দিকে। মীরার ওড়না দিয়ে আবিরের চশমাটা মুছে ওর চোখে পরিয়ে দেয় সে। তারপর আবিরের হাত ধরে মীরা ওকে বসিয়ে দেয়, সাথে হেলান দিতেও বলে আবিরকে। আবির মীরার এমন বিস্ময়কর কেয়ার দেখে বারবার নিস্তব্ধ দুপুরের মতো নীরব পরিবেশের এক ক্লান্ত পাখি হয়ে যাচ্ছে। আবিরকে বসিয়ে দিয়ে মীরা বলল, হাত তো নাড়াতে পারছেন না। আচ্ছা, আমি খাইয়ে দিই, হা করুন। না থাক, আমি পারবো। সংকোচতার কিছু নেই। আমি কিন্তু অনেক রাগী একটা মেয়ে। আমার কথা না শুনলে আমি অনেক রেগে যাই। তখন কিন্তু আপনার সাথে আর কথাই বলবো না। রাগ তো মেয়েদের সৌন্দর্য বহন করে। বাবা, তা আমার মতো এই কালো মেয়ের কি এমন সৌন্দর্য দেখলেন? কালো বলে কি তুমি সুন্দর নও? পৃথিবীর সবাই সুন্দর, বিশেষ করে কালো মেয়েরা আরো বেশি সুন্দর। কেন? কিভাবে? কোনো মেয়ের হাসি সুন্দর, আবার কারো চোখ, আবার কারো কথা, কালো গলার আওয়াজ সুন্দর। আপনার চোখ আর হাসির শব্দ সবচাইতে বেশি সুন্দর। মীরা খাবার মাখাচ্ছিল। আবিরের মুখ থেকে কথাগুলো শুনে সে থেমে যায়। আবিরের চশমা পরা চোখের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে ছেলেটা তাকে মিথ্যে বলছে কিনা। আবির খাবার প্লেটের দিকে তাকিয়ে মীরা মুচকি হাসলো, কারণ মীরাকে কেউ কখনো প্রশংসা তো দূরে থাক, ওর দিকে বাড়ির মানুষ ছাড়া অপরিচিত কেউ ভালো করে কথাও বলেনি। বান্ধবীদের থেকে কালো হতে শুনতে হয় কড়া গলায় অসহ্যকর অনেক কথা। এই জন্য প্রশংসা শুনে মীরা অবাক হয়। আবিরের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আবির তাকে মিথ্যে বলে মন জয় করছে কিনা, কিন্তু না। আবিরের চোখে মীরার প্রতি সত্যি প্রশংসার এক সরল রেখা লেগে আছে। মীরা আবারও খাবার মাখিয়ে আবির মুখের সামনে হাত বাড়িয়ে রেখে দিল। আবির একবার মীরার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মীরা কিনা বিরক্ত হয়েছে তার উপর। না, মীরার চোখে মুখে আবিরকে সেবা করার এক বিশাল আনন্দঘন আলাপন লেগে আছে। আবির আর দেরি করে না, তাড়াতাড়ি খাবার মুখে পড়ে নিয়ে চিবাতে থাকে।
মীরা যেন বেশ শান্তি পাচ্ছে আবিরের মতো একটা সহজ সরল ছেলেকে খাইয়ে দিতে পেরে।